আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মহোদয় এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয় এবং আপনারা যারা এসেছেন সবাইকে আন্তরিক স্বাগত জানাই। গতকাল সিপিআইএম একটি সাংবাদিক সম্মেলন আমাদের নজরে এসেছে এবং তারই নিরিখে আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। প্রথম বিষয় হলো, বরাবরের মতন সিপিএম অনেকগুলি বিষয়কে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির থেকে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন যাতে মানুষ বিভ্রান্ত হয়, যাতে সমাজের সাধারণ মানুষের মধ্যে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এসছে, যে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে রাজ্যটা চলছে, তার মধ্যে নেতিবাচক কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। আসলে কমিউনিজমের রূপে এরকম, প্রতিদিন মিথ্যে বলতে বলতে মিথ্যেকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা এবং মিথ্যের উপর কমিউনিস্টের ভিত স্থাপিত হয় বলেই গোটা পৃথিবী থেকে কমিউনিজমের ধস ধারাবাহিকভাবে চলছে। তো এরকম কয়েকটি বিষয় গতকালকে উপস্থাপন করার চেষ্টা করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মহোদয়। রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রথমত আমরা বলি, আপনারা দেখবেন সিপিআইএম যতগুলি সাংবাদিক সম্মেলন করে, যখনই বক্তব্য রাখতে যায় দু তিনটে তাদের কমন ফরম্যাট আছে। তাদের সময়ে তৈরি করা যে অরাজক অবস্থা ছিল, তাদের দ্বারা তৈরি রাজ্যবাসীর জন্য যে চরম বিশৃঙ্খলতা এবং বঞ্চনা ছিল, সেই আবহের থেকে সিপিএম বেরিয়ে আসতে পারছে না। যার জন্য প্রতিটা সাংবাদিক বৈঠকে ওনারা একবার করে চিৎকার করেন, কাজ নেই, খাদ্য নেই। কারণ তারা জানেন সচেতন ভাবে টানা 25 বছর এবং তার আগের 10 বছর 35 বছরের সিপিএম জমানায় এ রাজ্যবাসীকে শুধু একটা নাই রাজ্যে ঠেলে দিয়েছিল, একটা নৈরাজ্য তৈরি করেছিল প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে। এবং সেই নৈরাজ্য এবং নৈরাজ্যের ভূত তাদেরকে এখনো তারা করে, সেই বৃত্তের থেকে বেরিয়ে আসতে পারেন না। তার জন্য যখন গোটা রাজ্যের মানুষের কাছে খাদ্যের যোগান থেকে শুরু করে তাদের আর্থিক সংস্থান দিনের পর দিন মজবুত হচ্ছে, এবং তার সবচাইতে বড় প্রমাণ পার ক্যাপিটা ইনকাম বলি, জিএসডিপি বলি, আমরা বারবার সেই কথাগুলি আপনাদের সামনে নিয়ে এসেছি। পার ক্যাপিটা ইনকাম দ্বিগুণের উপর হয়েছে, যে জায়গায় সিপিএম ছেড়ে গিয়েছিল রাজ্যটাকে, এবং তার ফলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আর্থিক সচ্ছলতা বেড়েছে। আমরা বলছি না যে সম্পূর্ণ সচ্ছল হয়ে গেছে সবাই, কিন্তু আমাদের সরকারের যে লক্ষ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের সরকারের যে লক্ষ্য, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির যে লক্ষ্য, অন্তোদয় থেকে শুরু করে অন্তোদয়ের উত্থানের মাধ্যমে তাদেরকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা, সেই লক্ষ্য অর্জনে অনেকটাই সাফল্য এসছে। এবং আরো যেখানে যেখানে সাফল্যের দরকার, সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। ম্যালেরিয়া মৃত্যু নিয়ে এখন থেকে একটা পেনিক ছড়ানোর চেষ্টা করছে। ত্রিপুরায় নাকি ম্যালেরিয়া মৃত্যু শুরু হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে দায়িত্ব নিয়ে বলছি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমি কথা বলেছি, যে পেশেন্টের মৃত্যুর কথা বলেছেন তার মৃত্যু ম্যালেরিয়ায় হয়নি। বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিএম। তিনি ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন এবং ডায়রিয়াল ডেথ হিসেবে সেটা প্রাথমিকভাবে চিহ্নিত। তারপরেও একটা ডেথ কেসও যাতে না হয়, হেলথ থেকে শুরু করে যে কোনো সেক্টরে
কোনো ত্রুটি যাতে না থাকে তার জন্য রাজ্য সরকার অলরেডি সেই টিম পাঠিয়েছেন সেই অঞ্চলে ইনভেস্টিগেশন করার জন্য, যে প্রকৃত কি কি বিষয় হয়েছিল সমস্ত রিপোর্ট চেয়েছেন। এবং রাজ্য সরকার প্রত্যেকের স্বাস্থ্য বিষয়ে এতটা সচেতন, তার জন্যই প্রতিটি জেলা হাসপাতাল থেকে মহকুমা হাসপাতাল থেকে শুরু করে রুরাল হসপিটাল সমস্ত জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে ঢেলে সাজানো হয়েছে। এবং এই হেলথ ইনফ্রাস্ট্রাকচার যে জায়গায় পৌঁছেছে, আগামী কয়েক বছরের পরে ত্রিপুরার মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে ছুটতে হবে না, যেটা আপনারা বাধ্য করেছিলেন রাজ্যের মানুষকে ভালো চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য বহিরাজ্যে যেতে হবে, তার জন্য বাধ্য করেছিলেন, কারণ আপনাদের সেখানেও কমিশন বাণিজ্য ছিল। তারপর আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন, ভারতরত্ন ক্লাবের সম্প্রতি সংঘটিত হওয়া ঘটনা নিয়ে। আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য প্রশাসন থেকে পরিষ্কার বলা হয়েছে একটি ঘটনাও যা আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারে যদি কোনোভাবে সংঘটিত হয়েও যায়, কাউকে তার পেছনে যারা যুক্ত রয়েছেন কাউকে ছাড়া হবে না। এবং অতি দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন সেই কাজটাকে হাতে নিয়েছে, যার জন্য একের পর এক গ্রেপ্তার হওয়া, তাদেরকে আদালতে সোপর্দ করা এবং সর্বশেষ যাকে বাইরে থেকে গ্রেপ্তার করে দুজনকে নিয়ে আসা হয়েছে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন। কাজেই ঘটনা সংঘটিত হওয়া সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু এই ঘটনাকে নিয়ে রাজনীতি করা এটা আরো বেশি দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, ধিক্কারজনক। এটা আপনাদের সময় ছিল কোন ঘটনা সংঘটিত হয়ে গেলে ফাইল চাপা পড়ে থাকতো, তার রাজনৈতিক রং দেখা হতো। এটা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার সরকার, যা কোনো রং দেখবে না, কোনো ক্রিমিনাল সেখান থেকে পার পাবে না। স্বচ্ছতা নিয়ে, কারণ আমাদের কমিটমেন্ট, আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার স্বচ্ছতা নিয়ে, সুশৃঙ্খল ব্যবস্থা নিয়ে, জনগণের প্রতি দায়বদ্ধতা দায়িত্ব নিয়ে রাজ্য প্রশাসন চলবে। সেখানে যত বড় সেখানে যে কোনো ব্যক্তি সেখানে ইনভলভ থাকুক, যারা জনগণের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গ করার জন্য সচেষ্ট, তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে রাজ্য সরকার বিন্দু মাত্র পশ্চাৎপদ হবে না। মানিক দে মহোদয়, প্রাক্তন ট্রান্সপোর্ট মিনিস্টার, তিনি বললেন গত 6 বছরে নাকি রেলে কোনো কিছু হয়। এটাকে বলার মতন, এর বিরুদ্ধে কথা বলার মতন আমার মনে হয় এটা আমার রুচিতে বাধে। রাজ্যবাসী এটাকে পাগলের প্রভাব বলেই বিবেচনা করবেন আমার মনে হয়, কারণ গত 2018 সাল থেকে 24 সাল 6 বছরে রেলে কিচ্ছু হয়নি, রেল যোগাযোগের কোনো অগ্রগতি হয়নি। এটা যিনি বলতে পারেন তাকে রাজ্যবাসী জিজ্ঞেস করবেন। আরেকটা বিষয়, অধ্যক্ষ নিয়ে মাননীয় রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বললেন যে বর্তমান অধ্যক্ষ বিধানসভায় মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয় যখন বিরোধী দলে ছিলেন তখন বারবার বলেছেন যে একটা রেল ডিভিশন ধর্মনগরে করার জন্য, এখন কেন হচ্ছে না এই প্রসঙ্গে তিনি বললেন স্পিকারকে যে সবাইকে নির্দেশ দেওয়ার জন্য, এইটা করার জন্য, যাতে রুলিং দেওয়ার জন্য, যাতে দিল্লি গিয়ে তারা এটাকে নিয়ে ধর্ণা দেন ইত্যাদি ইত্যাদি। একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনিও সাংসদ ছিলেন, সংবিধান বিরোধী কথা তিনি বলতে পারেন না। বিধানসভার অধ্যক্ষ কি রুলিং দেবেন সেটা বিধানসভায় আলোচনা হবে, সাংবাদিক সম্মেলন থেকে সেই কথা তিনি বলতে পারেন না। এটা তীব্র সংবিধান বিরোধী। এটা প্রমাণ করে যে গণতন্ত্রের উপর তাদের কোনো আস্থা নেই। তারা থাকলে হয়তো সেই ধরনের রুলিং দিয়ে দিতেন, এটাতে তারা অভ্যস্ত হতে পারেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার যেহেতু সংবিধানে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে, কাজেই এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা এবং আপত্তি জানায় ভারতীয় জনতা পার্টির সরকার। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত দিক থেকে রাজ্য আজ স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে চলেছে। কিন্তু মাঝখানে আপনারা সবাই অবগত আছেন, রাজ্যবাসী অবগত আছেন,
যে আসাম আগরতলার ন্যাশনাল হাইওয়ে যেটা, সেটাতে প্রায় প্রতি বছর সোনারপুর সহ একটা অঞ্চলে ধস নামে। লোয়ার পর একটা বিশাল সমস্যা ছিল, সেই সমস্যার সমাধানও কিন্তু করিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা বলে লোয়ার পোয়ার জায়গাটাতে অনেকটাই সমস্যার সমাধান হয়েছে, যেটা তার আগে ধারাবাহিকভাবে চলতো বর্ষার সিজন। এবং সেই সঙ্গে একই সময় লামডিংয়ের রেলপথে সেখানেও ধস নেমে যাওয়ার কারণে পেট্রোপণ্যের কিছুটা সংকট রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন। এবং সেই সংকট নিরসনের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে, মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে কত দ্রুততার সঙ্গে সেই সড়ক এবং রেলপথকে চালু করা যায় এবং কত দ্রুত ব্যবস্থা নিয়ে পেট্রোপণ্যকে রাজ্যে আবার ফিরিয়ে আনা যায় এবং তার যোগানকে সর্বস্তরে পৌঁছে দেওয়া যায়, তার লক্ষ্যে কাজ করছেন। এবং আপনারা অবগত আছেন, গতকাল থেকে পেট্রোলবাহী ট্যাঙ্কার পৌঁছতে শুরু করেছে এবং আজকে সন্ধ্যে থেকে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে, আগামীকাল থেকে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। কিন্তু এই সংকটের মুহূর্ত এবারই প্রথম এসছে, এটা ভাবার কোনো কারণ নেই। যারা যানবাহন চালান তারা প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষভাবে তারা অভিজ্ঞ যে সিপিএম এর সময়ও এই ধরনের সংকট দিনের পর দিন চলছিল। এটা ভুলে যাওয়ার বিষয় না। আমরা সেই জায়গাটা যাতে তৈরি না হয় তার জন্য রাজ্য সরকার কাজ করছেন এবং সেটা নিরসনের জন্য আপনাদের অবগতির জন্য বলি, একটা প্রশ্ন রেখেছেন মানিক দে মহোদয়, প্রাক্তন মন্ত্রী। তিনি বলেছেন যে পেট্রোপণ্যের জন্য ডিপো কেন নেই, বাফার স্টক কেন নেই ইত্যাদি বিষয় বলতে গিয়ে তিনি নিজেই বলেছেন 2016 সালে তারা একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, যেটাতে প্রচুর পরিমাণে ভ্রান্তি ছিল, অবৈজ্ঞানিক ছিল। তার জন্য রাজ্য সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা সরকার শেকেরকোটে সেই ডিপো নির্মাণের কাজ সম্পূর্ণভাবে চলছে। আগামী 1 বছরের মধ্যে পেট্রোল ডিজেলের বাফার স্টক রাজ্যে যাতে থাকতে পারে পর্যাপ্ত পরিমাণে, তার জন্য সেই কাজ 1 বছরের মধ্যে সম্পন্ন হবে। আমি আজকেই কথা বলেছিলাম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ওনার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন খাদ্যের বাফার স্টক নেই। আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলছি, আমি সম্পূর্ণ তথ্য দিয়ে বলছি, আগামী 3 মাসের জন্য যাবতীয় খাদ্যের বাফার স্টক ত্রিপুরায় মজুদ রয়েছে। কিন্তু আপনারা ভুলে গেছেন যে আপনাদের সময়ে পেঁয়াজ 200 টাকা, 300 টাকা, এমনকি নুন, লবণ পর্যন্ত প্যাকেট বিক্রি হয়েছে 200 টাকা, 300 টাকা। আপনাদের সময়ে সেই কথাগুলি রাজ্যবাসী ভুলে যাননি, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেই মজুতদারি প্রথা, সেই কালোবাজারি বন্ধ করার জন্য রাজ্য সরকার যথেষ্ট মাত্রায় সচেতন রয়েছেন, সজাগ রয়েছেন, প্রশাসন কাজ করে চলেছেন। কাজে পেঁয়াজ নেই, ডিজেল নেই, অমুক নেই, তমুক নেই, নৈরাজ্য তৈরি করার লোকগুলি, সেই নেতৃত্ব যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তারা আজকে নেই 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 বলে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বলছেন ওনারা এখন পর্যন্ত ঝড় বৃষ্টি কিছুই হয়নি। এখন পর্যন্ত আমাদের কাছে যেটা খবর রয়েছে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সর্বোচ্চ আধিকারিক যারা রয়েছেন, তিনি হয়তো বা কারোর এসকর্ট হিসেবে যাচ্ছিল, সঙ্গী হিসেবে যাচ্ছিল। এবার তাও ওনাদের কাছে এই খবর, কিন্তু পরীক্ষার্থী ছিলেন না, এটা কনফার্ম নিউজ। খুব শিগগিরই জানবেন, কারণ যেহেতু আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব পশ্চিমবাংলার নির্বাচনী প্রচারে রয়েছে, গতকাল মাননীয় রাজ্য সভাপতি ফিরে এসেছেন, তো জেনে যাবেন খুব শিগগির। 1 বছরের মধ্যে ডিপোর কাজ সম্পন্ন হবে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। 1 বছরের মধ্যে
এই সংকটটা তো আসলে তৈরি হওয়া সংকট না, এটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যারা বুঝেও বুঝেন না, চোখ থাকতে যিনি অন্ধ, যারা অন্ধ তাদের চোখ খুলে দেওয়ার ক্ষমতা কারণ নেই। এটা এমন নয় যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে তার জন্য ভূমিধস হবে। ভূমিধস জিওগ্রাফিক্যাল কন্ডিশনের উপর ত্রিপুরার লাইফলাইন যেটা রয়েছে, রেলওয়েতে হোক সড়ক পথে হোক, জিওগ্রাফিক্যাল কন্ডিশনটা এরকম, সেটাকে ইচ্ছে করলেই 2-4 বছর 5 বছর 10 বছরের এই সুউচ্চ পাহাড়কে কেটে সমান করে সেটাকে ধস রুখা যাবে না। কারণ আমাদের ছোট ছোট যে বড় বড় 18 গোড়া, সেই জায়গাগুলিকে এত এক্সপানশন করার পরেও সেখানেও ধস হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। আর তার সঙ্গে তুলনা যদি করি আমরা, সেই সোনারপুর কিংবা সেই সমস্ত অঞ্চলের পাহাড়গুলি অনেক বড়, অনেক পুরনো, অনেক উঁচু পাহাড়। কাজে সেই উচ্চ জায়গা থেকে সেগুলিকে একেবারে সড়ক মানে প্রশস্ত করে সেটাকে সরিয়ে ধস করবে না এই জায়গাটা নিশ্চিত করা অনেক সময়ের ব্যাপার। সেকেন্ডের মূল ভান্ডারে বাফার কি পরিমাণ বাফার থাকবে বা কতদিনের থাকে ধরুন অন্তত পক্ষে 1 থেকে 1.5 মাসের বাফার স্টক থাকবে সেখানে। দেখুন, একটা বিষয় হচ্ছে রক্তের প্রচন্ড সংকট। আপনারা বলছেন রক্তদান শিবির আজকেও চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন রক্তদান শিবিরে। রামনগরে আমাদের যিনি প্রার্থী ছিলেন দীপক মজুমদার মহোদয়, ইনি কিছুদিন আগে রক্তদান করেছেন, রক্তদান শিবির করেছেন। ভারতীয় জনতা পার্টি তার বিভিন্ন শাখা সংগঠন, তার বিভিন্ন মোর্চা রক্তদান করছেন। তো রক্তদান প্রক্রিয়া চলছে, নির্বাচনের পর সেই প্রক্রিয়া আরো জোরদার হবে, এটা নিশ্চিত করে বলতে পারি। এবং সেই সংকটের প্রতি রাজ্য সরকারের যথেষ্ট দৃষ্টি রয়েছে, ভারতীয় জনতা পার্টিও সেই দায়িত্বকে পালন করার জন্য প্রস্তুত রয়েছে, সাংগঠনিক কাজ হিসেবে সেটা গ্রহণ করবে এবং নিয়মিতভাবে সেটা করছে। আগরতলায় বসে ওনারা অনুমান করছেন, ওনারা না ভারতবর্ষের না উত্তর পূর্বাঞ্চলের জিওগ্রাফি জানেন, না আবহাওয়ার খবর যা রাখেন, না সর্বশেষ তথ্য কি আছে জানেন। বহু জায়গায় আপনাদের মাধ্যমে রিপোর্ট হয়েছে গাছপালা ভেঙে বাড়ি ঘর পড়ে গেছে, বিদ্যুৎ পরিবাহী তার বিদ্যুৎ ছিন্ন হয়েছে। হ্যাঁ, কোনো জায়গায় 2 দিন 3 দিন হয়তো বা তার জন্য যেখানে ট্রান্সফরমারে গোলযোগ হয়েছে ব্যাপক, সেখানে লাইন সারাই করতে সময় লেগেছে। কিন্তু এইটা ঘটনা যে 24 ঘন্টা করে কাজ করে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাকে সারাই করার জন্য সর্বতোভাবে প্রয়াস নিয়ে তাকে স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা নিয়েছিলেন। ওনারা বলছেন হীরা মডেলকে কটাক্ষ করছেন মাননীয় জিতেন চৌধুরী মহোদয়। উনি জানেনই না হীরা মডেল কি এবং হীরা মডেলের ফলে রাজ্য কি হয়েছে। আপনাদের সময়ে ত্রিপুরাতে জাতীয় সড়ক কটা ছিল? সাবরুম পর্যন্ত এক্সটেনশনটা পর্যন্ত ঠিক মতো আপনারা করতে পারেননি জাতীয় সড়কের। কিন্তু আজকে ত্রিপুরাতে 6টা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে, আর আরো 4টা জাতীয় সড়কের অনুমোদন ত্রিপুরাতে রয়েছে। 10টা জাতীয় সড়ক ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি দিয়েছেন। এটা ত্রিপুরাবাসী তার জন্য মোদিজিকে নিয়ে গর্ব করেন, মোদিজির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে ত্রিপুরার মতন ছোট্ট পার্বত্য রাজ্য এটাকেও তিনি সর্বোচ্চ মাত্রায় উন্নয়নের অগ্রাধিকার দিয়ে কাজ করেছেন। আমাদের সময়ে এই ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার যখন চলছেন, যেই ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করছেন, আপনাদের সময় কোথায় কোথায় বিমান যোগাযোগ ছিল? আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বিমান যোগাযোগ, ইন্টারন্যাশনাল ক্যাটাগরির এয়ারপোর্ট এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে। সেটা নিশ্চিতভাবে আমাদের মন্ত্রী পরিষদ আপনাদের বারবার বলছে, আমরাও আপনাদের বারবার বলছি, আন্তর্জাতিক বিমান পরিষেবায় ত্রিপুরা যুক্ত হবে। সেটা ত্রিপুরাবাসীর কাছে কল্পনা ছিল, কারণ আপনারা একটা সময় গান বেঁধেছিলেন, রেলগাড়ির ভুয়ার শুনলাম না, আর কতকাল সইব যন্ত্রণা। এটা ছিল সিপিএম এর গান।
কারণ আপনারা রেলটাকে আগরতলা পর্যন্ত আনতে পারেননি 2018 সালের আগে। সেখানে বিপ্লব দেবজি যখন ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে আসেন, উনাকে দায়িত্ব নিয়ে আগরতলা পর্যন্ত রেল সম্প্রসারণ এবং সেটাকে সাবরুম পর্যন্ত পৌঁছে নিয়ে গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতে সমস্ত উন্নত ধরনের ট্রেন আগরতলা থেকে এখন দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে। সেটা ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় রয়েছে, কেন্দ্রে মোদীজির নেতৃত্বে সরকার রয়েছে, ডাবল ইঞ্জিনের সরকারের সুফল রাজ্যবাসী পাচ্ছেন। কাজেই হীরা মডেলকে যারা কটাক্ষ করেন তারা ভুলে যান যে আপনারাও যে ইন্টারনেট ব্যবহার করেন, গোটা দেশের মধ্যে সবচেয়ে চিপ রেটে যদি ইন্টারনেট কোথাও ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি অ্যাক্সেসিবিলিটি যেখানে রয়েছে, তার মধ্যে 3 নম্বর স্টেজ হচ্ছে ত্রিপুরা। ছোট্ট রাজ্য ত্রিপুরা, কিন্তু গোটা দেশের মধ্যে সবচেয়ে ভালো নেটওয়ার্কিং, সুদৃঢ় নেটওয়ার্কিং এবং কম খরচে ইন্টারনেট অ্যাক্সেস করার সমস্ত সুবিধা পাচ্ছে ত্রিপুরাবাসী। এটা মোদীজির দান। কাজে হীরার সুফলটা আপনারা নেবেন আর হীরাকে কটাক্ষ করবেন। আসলে আপনাদের তার জন্যই বলি, আপনারা হচ্ছেন দেশের উন্নয়ন বিরোধী, মানুষকে বিভ্রান্ত করার মতো একটা চক্রান্ত আপনাদের মধ্যে থাকে। ডেভেলপমেন্ট থেকে নিয়ে রাজনীতি করুন, তাহলে মানুষ আপনাদেরকে আবার হয়তো যদি গ্রহণ করে। কিন্তু আপনাদের রাজনীতি যেহেতু মানুষের ডেভেলপমেন্ট নিয়ে নয়, সংকীর্ণতা নিয়ে, ব্যক্তি স্বার্থ নিয়ে, দলীয় স্বার্থ নিয়ে, তার জন্য গোটা রাজ্য থেকে আপনাদেরকে ছাড়খাড় করে আপনাদের পাত্তারি গুটিয়ে রাজ্যবাসী বিসর্জন দিচ্ছেন। একটা সাম্প্রতিক একটা দুর্ঘটনা, দীপরাজ দেববর্মা, বলা হচ্ছিল কোঅপারেটিভ ব্যাংকের, স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু তার সঙ্গে তিনি যে দাবিগুলি করেছেন, যা ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তার জন্য এই ঘটনা দুর্ভাগ্যজনক, দুঃখজনক হওয়ার পরেও সত্যটাকে প্রকাশ করা আমাদের দায়িত্ব। দীপরাজ দেববর্মা ক্যান্ডিডেট ছিলেন না। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা বাইরে সংগঠিত হয়েছে, তার ক্যান্ডিডেট দীপরাজ দেববর্মা ছিলেন না, সেটা অথেন্টিক করছি আমরা। আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা স্পষ্টভাবে জানিয়েছেন উনি পরীক্ষার্থী ছিলেন না এবং পরীক্ষার্থীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেগুলি সব আপনারা জানেন, আমি চর্বিত চর্বণ করব না। কিন্তু এটা পরিষ্কার করলাম এবং সেই সঙ্গে এটাও বলছি যে 5 জন সেই দুর্ঘটনায় আহত হয়েছেন যারা পরীক্ষার্থী ছিলেন, তাদের জন্য সরকার থেকে, স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে আধিকারিকদের পাঠিয়ে তাদের চিকিৎসার প্রাথমিক ব্যয়ভার সমস্ত কিছু বহন করা হচ্ছে। এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আইবিপিএস কে অনুরোধ জানিয়েছে এই 5 জন সুস্থ হওয়ার পর যে কোনো জায়গায় তাদের জন্য আবার যাতে পরীক্ষা বসতে যেতে পারেন তার সুযোগ দেওয়ার জন্য আইবিপিএস কে অনুরোধ জানিয়েছেন। সরকার এতটাই সংবেদনশীলতা নিয়ে কাজ করে, একজনও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই সংবেদনশীলতা সরকারের রয়েছে। কারণ এটা ভারতীয় জনতা পার্টির সরকার, এটা জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার, এটা অন্তদয়ের উত্থানের লক্ষ্য নিয়ে কাজ করা সরকার। কাজেই বিভ্রান্তি ছড়ানো ছাড়া সিপিএম এর আর কোনো কাজ নেই। তার জন্য আমরা গতকাল সাংবাদিক সম্মেলনে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে একটা ষড়যন্ত্রমূলক তথ্য পরিবেশন করা হয়েছে, তাকে তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং রাজ্যবাসীকে বিনম্র আবেদন রাখবো, আপনারা সিপিএম এর দেওয়া কোনো বিষয়কে তথ্য হিসেবে গ্রহণ করবেন না। এটা তাদের বিভ্রান্তি, এই জায়গা থেকে সিপিএম কে বিবেচনা করুন, তথ্য প্রয়োজনে আপনারা সংগ্রহ করুন, তাহলে আপনাদের কাছেও সত্য পরিষ্কার হয়ে যাবে যে সিপিএম কতটা চক্রান্ত করতে পারে, তথ্যের হেরফের করে মানুষকে বিভ্রান্ত করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার জন্য, রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য এবং রাজ্যের নিন্দা করার জন্য, রাজ্যের গরিমাকে কালিমালিপ্ত করার জন্য এদের প্রয়াস বরাবর থাকে। তার বিরুদ্ধে জনগণ সোচ্চার হবেন এবং তাদেরকে ধিক্কৃত করবেন, এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে